চিন্তাক্লিষ্ট সতীনাথ ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলেন। ফাঁকা রাস্তা, অন্য কোনো গাড়ি ঘোড়াও নেই। কিছুটা এগোবার পরই সতীনাথ গাড়ির হেডলাইটের আলোতে দেখলেন সামনে জলার দিক থেকে কুয়াশার চাদর ভেদ করে রাস্তার ঠিক মাঝখানে এসে দাঁড়ালো অস্পষ্ট এক ছায়ামূর্তি। সতীনাথের গাড়ি লক্ষ্য করেই যেন সে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে দুহাত তুলল। নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা একটি ভৌতিক কাহিনী, রেডিও আর্টিস্ট। তো বেশি কিছু না বলে গল্পে যাওয়া যাক। ঘড়িতে 6টার ঘন্টা বাজল। শীতের বেলা, অন্ধকার নেমেছে বেশ কিছুক্ষণ আগে। সতীনাথ বাড়ুজ্যে ঘড়ির দিকে তাকিয়ে ভাবলেন, ভদ্রলোক এখনো এলেন না কেন? প্রসাদবাবু তো বলেছিলেন ঠিক 5:30টায় পৌঁছে যাবেন ভদ্রলোক। বেশ কিছুদিন ধরে তার পিছনে ঘুরঘুর করছেন একটা কাজের জন্য। বয়স হলেও গলাটা এখনো ঠিক আছে। দেখুন যদি ওনাকে দিয়ে আপনার কাজ করানো যায়। আপনার রেডিওর নাটক উনি নিয়মিত শোনেন। এক কথায় বলতে গেলে ভদ্রলোক আপনার ফ্যান। সতীনাথ বলেছিলেন, ঠিক আছে পাঠিয়ে দিও, একবার কথা বলে দেখি। ঠিক 5:30টায় কিন্তু। সতীনাথ আধ ঘন্টা ধরে অপেক্ষা করছেন, অথচ ভদ্রলোকের পাত্তা নেই। 7টার মধ্যে রেকর্ডিং স্টুডিওতে পৌঁছতে হবে সতীনাথকে। সে জায়গা কলকাতার একটু বাইরে। স্টুডিওটা দেখার পর আবার ফিরেও আসতে হবে তাকে। 8:30টায় আর্মহাউস স্ট্রিটে একটা অনুষ্ঠানে ঘোষকের ভূমিকা পালন করতে হবে তাকে। সরকারি অনুষ্ঠান, মন্ত্রী-টন্ত্রী থাকবেন। সঠিক সময়ে উপস্থিত না হতে পারলে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হবে। আর দেরি করা যাবে না। এসব 7-5 ভেবে সতীনাথ ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ড্রয়িং রুমে ঢোকার দরজার পর্দার আড়াল থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, আসতে পারি? সতীনাথ বললেন, হ্যাঁ আসুন। ঘরে ঢুকলেন এক বৃদ্ধ ভদ্রলোক। পরনে ধুতি পাঞ্জাবি, চোখে ঘষা কাঁচের গোল চশমা, কাঁধে ঝোলা। ঘরে ঢুকে ভদ্রলোক হাত জোর করে কপালে ঠেকিয়ে প্রণাম জানিয়ে বললেন, আমার নাম হলো গিয়ে বামাপদ মজুমদার। প্রসাদবাবু আমাকে আপনার কাছে পাঠিয়েছেন কথা বলার জন্য। সতীনাথ বুঝতে পারলেন তাহলে এই সেই ভদ্রলোক যার জন্য তিনি এতক্ষণ অপেক্ষা করছেন। মৃদু উষ্ণতা প্রকাশ করে সতীনাথ বললেন, আপনার তো 5:30টায় আসার কথা ছিল। ভদ্রলোক একটু কাঁচুমাচু হয়ে বললেন, আগে স্যার আমি ঠিক সময়ই এসেছিলাম, কিন্তু মেইন গেটের সিকিউরিটি লোকটা কিছুতেই আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। এদিকে আমার কোনো মোবাইল ফোনও নেই যে ব্যাপারটা আপনাকে ফোন করে জানাবো। আপনি আবার বিখ্যাত মানুষ, পাক্কা আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর ছাড়লো। যদি 10টা মিনিট আমাকে সময় দেন, খুব আশা নিয়ে এসেছি। সতীনাথ ভালো করে ভদ্রলোকের দিকে তাকালেন। তার পরনে বিবর্ণ পোশাক, পাঞ্জাবির বুকটা একটা সেফটি পিন দিয়ে আটকানো, চশমার একটা ডাঁট মনে হয় ভেঙে গেছে, সেটা সুতো দিয়ে বেঁধে মেরামতের চেষ্টা হয়েছে। পায়ে সস্তা দামের প্লাস্টিকের চটি, কাঁধের কাপড়ের ব্যাগটাও সুতো ওঠা। নিচের দিকের একটি ছিদ্র দিয়ে ব্যাগের ভেতরের কাগজ উঁকি দিচ্ছে। সব মিলিয়ে একটা বিবর্ণ বিষণ্ণ অবয়ব। দৈন্যতা বেশ প্রকটভাবেই ফুটে আছে তার প্রকাশে। সিকিউরিটির লোকটা তাকে আটকে খুব একটা ভুল করেনি। মাঝে মাঝে নানা উটকো লোক সতীনাথের কাছে এসে হাজির হয় রেডিও টিভিতে একটা চান্স করিয়ে দেওয়ার জন্য। সতীনাথ তাই সিকিউরিটি ছেলেটাকে বলে রেখেছেন যে ইদানিং কেউ তার সাথে দেখা করতে এলে তাকে ভালো করে জিজ্ঞাসাবাদ না করে যেন তার ফ্ল্যাটে না পাঠানো হয়। সতীনাথ তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পর বললেন, বুঝলাম, কিন্তু আমাকে যে এখন বেরোতে হবে। এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি না হয় পরে কোনো এক সময়। ভদ্রলোক তার কথা শেষ হবার আগেই
ব্যগ্রভাবে বললেন, প্লিজ স্যার প্লিজ, জানি আপনি ব্যস্ত মানুষ, সেই কাশীপুর থেকে এই বউবাজার পর্যন্ত পায়ে হেঁটে এসেছি স্যার, যদি 10-15 মিনিট আমায় সময় দেন। কেন পায়ে হেঁটে কেন? বিস্মৃত সতীনাথ জানতে চাইলেন। বামাপদ নামের ভদ্রলোক কয়েক মুহূর্ত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার পর ঠোঁটের কোণে যেন কষ্ট করে হাসি ফুটিয়ে বললেন, আগে শীতের বেলা তো হাঁটতে বেশ ভালোই লাগছিল, হাঁটতে হাঁটতে চলে এলাম। সতীনাথের কিন্তু তার জবাব দেওয়ার ভঙ্গি দেখে মনে হলো ভদ্রলোক সম্ভবত লজ্জায় সত্য গোপন করলেন, হয়তোবা তার হাঁটার উদ্দেশ্য 7 টাকা বাস ভাড়া বাঁচানো, তার পোশাক আশাক তেমন কথাই বলছে। সতীনাথ আবার তার ঘড়ির দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, একটা ব্যাপার করা যেতে পারে, আমি এখন দমদমের দিকে গাড়ি নিয়ে একটা স্টুডিও দেখতে যাব, অসুবিধা না হলে আপনি আমার সাথে যেতে পারেন, পথে যেতে যেতে কথা হতে পারে, আপনার সুবিধা মতো কোথাও আপনাকে ড্রপ করে দেব। কথাটা শুনে বামাপদবাবু বললেন, এই তো আমার পরম সৌভাগ্য স্যার, আমার কোনো অসুবিধে হবে না। বাইরে বেরোবার জন্য একদম তৈরি হয়ে বসেছেন সতীনাথ। বামাপদবাবু সম্মত হওয়ায় মিনিট খানিকের মধ্যে সতীনাথ ফ্ল্যাটের দরজা বন্ধ করে বেসমেন্টে নেমে তার গাড়ির কাছে এসে দাঁড়ালেন। গাড়ির দরজা খুললেন সতীনাথ। সেই ফাঁকে বামাপদবাবু তার কাঁধের ব্যাগ থেকে হাতে বোনা একটা লাল উলের সোয়েটার বার করে একটু যেন ইতস্তত করে সেটা গায়ে চাপালেন। পুরানো সোয়েটার, ডান কাঁধের কাছে সেলাই খুলে ফাঁক হয়ে গেছে। ড্রাইভিং সিটে বসে সতীনাথ তার উদ্দেশ্যে বললেন, নিন এবার উঠে পড়ুন। ভদ্রলোক বললেন, কোথায়? আমার পাশে, জবাব দিলেন সতীনাথ। আপনার মতো বিখ্যাত মানুষের সাথে এক আসনে যাব ভাবতেই কেমন লাগছে, আমি না হয় পিছনে বসি। সতীনাথ হেসে হেসে বললেন, না না, আপনি আমার পাশেই বসুন। ভদ্রলোক গাড়িতে উঠে বেশ সংকুচিতভাবেই বসলেন সতীনাথের পাশে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন সতীনাথ। কলকাতা শহরের ব্যস্ত রাস্তা কাটিয়ে ফাঁকা রাস্তায় উঠতে সতীনাথের মিনিট 15 সময় লাগলো। গাড়ি চালাতে চালাতে সতীনাথ আর চোখে খেয়াল করলেন তার পাশে বসে ভদ্রলোক বিস্মিতভাবে তাকে দেখছেন। মনে মনে একটা আত্মপ্রসাদ লাভ করলেন সতীনাথ। যদিও এখন টেলিভিশনের যুগ, তবুও এখন লাখ লাখ মানুষ রেডিও শোনেন। সতীনাথের ভরাট কণ্ঠস্বর ইথার তরঙ্গর মাধ্যমে পৌঁছে যায় সেসব মানুষের কাছে। কত লোক গলা শোনে, তার নাম জানে। এই ভদ্রলোক যে এভাবে তার দিকে তাকিয়ে থাকবেন তাতে আর আশ্চর্য কি? রাস্তাটা একটু ফাঁকা হওয়ার পর সতীনাথ কথা শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি করেন? বামাপদবাবু জবাব দিলেন, জীবনে অনেক কাজই করেছি, কাজ বলতে অর্থ উপার্জনের কথা বলছি, তবে কোনো কিছুই তেমন জমাতে পারিনি। সাপ্লায়ার্স, বইয়ের ক্যানভাসার, মারোয়ারির গদিতে খাতা লেখা, এমন নানা কাজ। তার পাশাপাশি মাঝে মাঝে থিয়েটারও করেছি। সতীনাথ বললেন, তা হঠাৎ রেডিওর ভূত মাথায় চাপলো কেন? এ মাধ্যমে কাজ করার কোনো অভিজ্ঞতা আছে? বামাপদবাবু কিছুক্ষণ চুপ করে থাকার পর প্রথম প্রশ্নের জবাব না দিয়ে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন, আছে স্যার। কোথায়, কি কাজ? জানতে চাইলেন সতীনাথ। উল্টো দিক থেকে আসা গাড়ির হেডলাইটের আলোতে সতীনাথ খেয়াল করলেন ভদ্রলোকের চোখ দুটো যেন উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি বললেন, সে প্রায় 50 বছর আগের কথা, আমার তখন 25 বছর বয়স। গাস্টিন প্রেসে সেখানে প্রথম রেডিও স্টেশন খোলা হয়েছিল। সেই স্টুডিওতে কাজ করেছি আমি। সিরাজউদ্দৌলা নাটকে ইয়ার লতিফের পাঠ করেছি, হলদিঘাট নাটকে শক্তসিংহ, আর রমেশচন্দ্রর মহারাষ্ট্র জীবন প্রভাতে রঘুনাথজির পাঠ। জানেন, ওই গাস্টিন প্লেসের স্টুডিওতে আমি একবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে দেখেছিলাম। ব্যাপারটা এতদিন পরও যখন চিন্তা করি
তখন কেমন রোমাঞ্চ লাগে। বিশেষত আজও মহালয়ের ভোরে যখন তার গলা শুনি তখন। সতীনাথ বললেন, বাহ, বেশ, কিন্তু ব্যাপারটা ধরে রাখলেন না কেন? বামাপদবাবু বললেন, সংসারের চাপ মশাই। ঠিক যখন আমার ওঠার সময় তখন বাবা মারা গেলেন, বিধবা মা, তার উপর 4-5 জন ভাই বোন। রেডিওতে পাঠ করলে তো মার সংসার চালানো যাবে না। ঢুকে গেলাম চটকলের কাজে। ভাই বোনকে মানুষ করার পর বিয়ে থা করলাম। তারপর ছেলে হলো, তাকে মানুষ করা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় সামনে দিয়ে যেমন ট্রেন বেরিয়ে যায়, ঠিক তেমনই চোখের সামনে দিয়ে সময়টা কেমন যে বেরিয়ে গেল। সতীনাথ বললেন, বুঝলাম ব্যাপারটা। সতীনাথের এরপর মনে হলো একটা কাজ করলে হয়। ভদ্রলোক যদি তার সাথে স্টুডিওতে যান তাহলে ভালোই হয়, তার ভয়েস টেস্ট করে নেওয়া যাবে। এলএমটা কত দূর তাও বোঝা যাবে। এই ভেবে তিনি তাকে বললেন, আমার সাথে এখন স্টুডিওতে যেতে আপত্তি আছে? বামাপদবাবু সআগ্রহে রাজি হয়ে গেলেন তার প্রস্তাবে। স্টুডিওটা দমদম শহরের বাইরে একটা এক্সপ্রেসওয়ের পাশে নতুন হয়েছে। চারপাশে জলা ধান ক্ষেত, শীতের কুয়াশায় মাখামাখি হয়ে আছে চারপাশ। স্টুডিওর মালিক বিশেষ পরিচিত, তার সাথে আগেই কথা বলা হয়েছে। টেলিভিশনের দৌলতে সতীনাথের মুখটা অনেকের কাছেই পরিচিত। তাকে দেখেই স্যালুট ঠুকল সিকিউরিটির লোক। তিনি গাড়ি থেকে নামতেই একজন লোক বেশ খাতির করে দোতলায় কাঁচের স্টুডিও রুমে নিয়ে গেল। প্রয়োজনীয় আলো, শব্দ সংগ্রহের যন্ত্র এসব চালু করল সে। সতীনাথও যথাসম্ভব দেখে নেওয়ার চেষ্টা করতে লাগলেন যন্ত্রগুলো। বামাপদবাবু বিস্মৃতভাবে তাকিয়ে দেখতে লাগলেন কাঁচের শব্দ নিরোধক ঘরটার প্রতিটা কোণা। সব কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে সতীনাথ তার ব্যাগ থেকে একটা বই বার করে সেটা বামাপদবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, শরৎবাবুর শ্রীকান্ত উপন্যাসের এই প্রথম পাতাটা আপনি মাইক্রোফোনে পাঠ করুন, ভয়েসটা দেখে নিতে হবে। ভদ্রলোক তার জায়গা মতন বসলেন। সতীনাথ কানে হেডফোন লাগিয়ে ইশারা করলেন তাকে। বামাপদবাবু পাঠ করতে লাগলেন, আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে। ছোটবেলা হইতে এমনই করিয়াই তো বুড়ো হইলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু এক টানা একটা ছি ছি শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি ছি ছাড়া আর কিছুই জানিতে পারি নাই। কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ ছিছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছে। বহু কালান্তরে আজ সেই সব স্মৃতি ওই বিস্মৃত কাহিনীর মালা গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে, এই ছিছিটাই যত বড় করিয়া সবাইয়া দেখিয়াছে হয়তো ঠিক ততটা বড়ই ছিল না। বামাপদবাবু পাঠ করে যেতে লাগলেন, শুনে যেতে লাগলেন সতীনাথ। সত্যি ভদ্রলোকের গলাটা বেশ ভালো, যেন বইয়ের পাতা থেকে উঠে এসে শরৎবাবুর শ্রীকান্তই বলছে কথাগুলো। একটা নয়, দুটো পাতা পাঠ করলেন ভদ্রলোক, তারপর হাসলেন। সতীনাথ তার কান থেকে হেডফোন খুলে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন তার দিকে। বামাপদবাবুও সতীনাথের দিকে চেয়ে আছেন তার প্রতিক্রিয়া বোঝার জন্য। সতীনাথ ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে এরপর বললেন, হবে, আপনিই পারবেন পাঠটা, শ্রীকান্তর পাঠ। এফএম রেডিওর জন্য শ্রীকান্ত উপন্যাসের একটা অংশ করব আমরা। আপনি শ্রীকান্ত, আমি ইন্দ্রনাথ। তবে হাতে সময় একদম কম। কাল রিহার্সাল, পরশু রেকর্ডিং। স্ক্রিপ্ট আপনাকে আজই দিয়ে দেব। কি পারবেন তো? ভদ্রলোক তার নিজের কানের হেডফোন খুলে আবেগতাড়িত গলায় বললেন, পারবো পারবো, নিশ্চয়ই পারবো। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তার ভাষা নেই। সতীনাথ বললে, ঠিক আছে, অত ধন্যবাদ দেওয়ার দরকার নেই। কাল বিকেল 5টায় এখানে আসবেন। আমাদের মিউজিক কম্পোজিটর রাজাও থাকবেন। চলুন এবার বেরোতে হবে, আপনাকে নামিয়ে দিয়ে যাব। আগের দিন ফেরার পথে সতীনাথ বামাপদবাবুকে তার সুবিধা মতো
জায়গাতে ড্রপ করে দিয়েছিলেন। পরদিন মিউজিক কম্পোজিটর রাজাকে নিয়ে সতীনাথ যখন স্টুডিওতে পৌঁছলেন তখন সন্ধ্যা নামবে করছে। স্টুডিওর দরজার সামনেই দাঁড়িয়েছিলেন বামাপদবাবু। আজ তার পরনে আলপোকার একটা পুরানো কোট, গলায় জড়ানো নীল মাফলার, গায়ে বাদামি রঙের কেটস। বেশ সপ্রতিভ লাগছে তাকে। সতীনাথ গাড়ি থেকে নামতেই ভদ্রলোক মাথা ঝুঁকিয়ে সতীনাথকে নমস্কার করে কাছে এগিয়ে এসে তার মুঠো করা ডান হাত একটু উপরে তুলে ধরে বললেন, আপনার জন্য হাতটা একটু পাতুন। সতীনাথ হাত পাততেই ভদ্রলোক অনেকটা শিউলি ফুলের মতো দেখতে ছোট সাদা ফুল বেশ কয়েকটা তার হাতে দিলেন। শুকলেন সতীনাথ। বেশ মিষ্টি গন্ধ। একটু অবাক হয়ে সতীনাথ জিজ্ঞেস করলেন, কোথায় পেলেন? কি ফুল এগুলো? সুন্দর গন্ধ তো। বামাপদবাবু বললেন, বিকেল থাকতে থাকতেই এসে গেছিলাম এখানে। হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওই রাস্তার ওপারে জলার কাছে। একটা ঝোপে দেখি ফুটে আছে ফুলগুলো। আপনার জন্য তুলে আনলাম, তবে নাম জানি না। আমার মতো নাম গোত্রহীন একটা ফুল হবে। এই বলে হাসলেন ভদ্রলোক। বামাপদবাবুর কথায় সতীনাথের প্রতি উষ্ণতার সাথে সাথে কোথাও যেন লুকিয়ে থাকা বিষণ্ণতা, বিপন্নতা মুহূর্তের জন্য উঁকি দিয়ে গেল। সতীনাথ বললেন, চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। একজন স্টুডিও অ্যাসিস্ট্যান্টের সাথে তারা হাজির হলেন স্টুডিওতে। সতীনাথ বামাপদবাবুকে জিজ্ঞেস করলেন, স্ক্রিপ্টটা ভালো করে দেখেছেন তো? ভদ্রলোক জবাব দিলেন, হ্যাঁ, কাল বাড়ি ফেরার পর থেকে আজ এখানে আসার আগে পর্যন্ত দেখেছি। বলতে পারো পুরো স্ক্রিপ্টটাই আমার মুখস্থ হয়ে গেছে, কোথাও বাঁধবে না। সতীনাথ শুনে বললেন, বাহ, বেশ। আজকের মিউজিক কম্পোজিটর রাজাবাবু মিউজিকটা করে এনেছেন। অন্য একজনকে দিয়ে শ্রীকান্তর পার্টটা প্রক্সি দেখানো হয়েছে আমার সাথে। রাজাবাবু আমাদের ডায়লগের জায়গা ফাঁকা রেখে মিউজিকটা করেছেন। আমাদের কাজ শুধু মিউজিক ট্র্যাকের সেই শূন্যস্থান ভরানো। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আজ রিহার্সাল এবং সেমিফাইনাল, পরশু ফাইনাল। তারপর দিন তো রবিবার। ওই রবিবার দুপুরেই নাটকটা সম্প্রচারিত হবে। বামাপদবাবু বললেন, হ্যাঁ, বুঝতে পারলাম। এইসব ব্যাপারে আজকাল কত যে উন্নতি হয়েছে ভাবাই যায় না। আমাদের সময় ডায়লগ, গান, মিউজিক একসাথেই রেকর্ড করা হতো। কেউ অনুপস্থিতি থাকলে রেকর্ডিংই বন্ধ হয়ে যেত। সতীনাথ বললেন, হ্যাঁ, প্রযুক্তি অনেক এগিয়েছে। আমাদের কাজেরও অনেক সুবিধা হয়েছে এতে। নিন, এবার রিহার্সালটা দিয়ে নেওয়া যাক। স্ক্রিপ্টটা শুরু হয়েছে যেখান থেকে, উপন্যাসের সেখানে আধার রাতে ইন্দ্রনাথের আহ্বানে শ্রীকান্ত তার সঙ্গী হয়ে মাছ ধরতে চলেছে। রিহার্সাল শুরু হলো। প্রথম ডায়লগ ইন্দ্রনাথ রূপী সতীনাথের। তিনি শুরু করলেন, তুই বুঝি এ বাড়িতে থাকিস শ্রীকান্ত? শ্রীকান্তর ভূমিকায় বামাপদবাবু জবাব দিলেন, হ্যাঁ। তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ? রাত্রির কোথায় রে? এ তো সন্ধে। আমি যাচ্ছি আমার ডিঙিতে, মাছ ধরে আনতে হবে। যাবি? এত অন্ধকারে ডিঙিতে চড়বে? শুরু হয়ে গেল রিহার্সাল। সতীনাথ আর বামাপদবাবুর কথোপকথন। দুটোই কিশোর চরিত্র। সতীনাথ নিজে নানা বয়সী গলায় গলা করতে পারেন, কিন্তু বৃদ্ধ বামাপদবাবুর স্বরক্ষেপ শুনে অবাক হয়ে গেলেন তিনি। কিশোর শ্রীকান্ত নিশীথ অভিযানের উৎকণ্ঠা, ভয়, রোমাঞ্চ সবই যেন নিখুঁতভাবে ফুটিয়ে তুলছেন বামাপদবাবু, এবং তা সতীনাথের থেকে ভালোভাবেই। প্রাথমিক রিহার্সালটা শেষ হলে মিউজিক ট্র্যাকটা শোনা এবং বোঝার জন্য চালিয়ে দিলেন রাজাবাবু। যদিও আগে ভয়েস রেকর্ড করে পরে মিউজিক বসানো হয়, কিন্তু এক্ষেত্রে আগে মিউজিক বানিয়ে এবার একটা এক্সপেরিমেন্ট করেছেন রাজাবাবু আর সতীনাথ। মনোযোগ দিয়ে ট্র্যাকটা শোনার সাথে সাথে খুঁটিনাটি কয়েকটা ব্যাপার বামাপদবাবু জেনে নিলেন। সতীনাথ বললেন, তাহলে ট্র্যাকটা বাজিয়ে এবার রিহার্সাল করা যাক মাইক্রোফোনে। কিছুক্ষণ সময় লাগলো যন্ত্রপাতি সব ঠিক করতে। তারপর কানে হেডফোন লাগিয়ে
সতীনাথ আর বামাপদবাবু শুরু করলেন মিউজিক ট্র্যাকের উপর রিহার্সেল। আর একটা হেডফোন কানে যান্ত্রিক ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করতে লাগলেন রাজাবাবু। সতীনাথের একটা মৃদু সন্দেহ ছিল এই নতুন ব্যাপারটার সাথে বামাপদবাবু নিজেকে মেলাতে পারবেন কিনা তা নিয়ে। এমনি ডায়লগ থ্রো করা আর মিউজিক ট্র্যাকে সেকেন্ড মিলিয়ে ডায়লগ থ্রো করার মধ্যে অনেক পার্থক্য আছে। সতীনাথ তার অভিজ্ঞতায় দেখেছেন যে হয়তো মঞ্চে অনেক বড় অভিনেতা কিন্তু রেকর্ডিংয়ের ব্যাপারে সময় মিলিয়ে ডায়লগ বলতে পারেন না। দুজনের পার্ট শেষ হলো এক সময়। কান থেকে হেডফোন খুলেই রাজাবাবু বলে উঠলেন, অসাধারণ হয়েছে বামাপদবাবু। আপনি এর আগে রেডিওতে কি নাটক করেছেন? সিডি থাকলে দেবেন, শুনবো। এত ভালো ভয়েস আপনার। বামাপদবাবু সলজ্জ হেসে সতীনাথের দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, ওনাকে বলেছি সিরাজউদ্দৌলা, হলদিঘাট এইসব নাটক, তবে সেসব বহুযুগ আগের কথা। তখন সব বাড়িতে রেডিও ছিল না। জানেন, হলদিঘাটি নাটক পাঠ করতে আমি আর্টিস্ট হিসেবে 5 টাকা পারিশ্রমিক পেয়েছিলাম। বামাপদবাবুর চোখ দুটো বেশ উজ্জ্বল হয়ে উঠল। সতীনাথ জানতে চাইলেন, কি করেছিলেন টাকাটা দিয়ে? কি করেছিলাম দাঁড়ান দেখাচ্ছি। পাশে রাখা ঝোলা ব্যাগের ভিতর থেকে বামাপদবাবু একটা সেলোফোন কাগজের প্যাকেট খুলে তার ভিতর থেকে সাবধানে একটা লম্বাটে কাগজের টুকরো বার করে সেটা এগিয়ে দিলেন সতীনাথের দিকে। বিবর্ণ হয়ে যাওয়া অতি প্রাচীন ঈষৎ সবুজাভ একটা চেক বইয়ের পাতা, তাতে বামাপদবাবুর নাম লেখা আছে। কাগজটা ঘুরিয়ে ফিরিয়ে সেটা আবার ভদ্রলোকের হাতে তুলে দিয়ে সতীনাথ বিস্মৃতভাবে বললেন, চেকটা আপনি ভাঙাননি? বামাপদবাবু পরম মমতায় সেই বিবর্ণ কাগজটার দিকে তাকিয়ে জবাব দিলেন, না, ভাঙাতে পারিনি। তাহলে ব্যাংকেটা নিয়ে নিত যে। তখন তো আর পাড়ায় জেরক্স মেশিন ছিল না যে জমা দেওয়ার আগে চেকটা জেরক্স করে রেখে দেব। জানেন, সে সময় আমি 5 টাকা ফিয়ের জন্য বিএ পরীক্ষা দিতে পারিনি, কিন্তু এ চেক ভাঙায়নি। এরপর তিনি একটু হেসে ফেলে বললেন, এই কাগজের টুকরোটা না থাকলে আমার গিন্নিও বিশ্বাস করতেন না যে আমি রেডিওতে পাঠ করেছিলাম। সতীনাথও মৃদু হেসে বললেন, আচ্ছা, পারিশ্রমিকের কথা যখন উঠলো তখন বলি, এই কাজের জন্য আপনি 1000-2 মতো টাকা পারিশ্রমিক পাবেন। 2000 টাকা? ভদ্রলোক চমকে উঠে বললেন, সত্যি কথা বলছি, এই শেষ বয়সে অন্য একটা কারণে রেডিওতে পাঠ করব বলে আপনার দ্বারস্থ হয়েছিলাম। টাকা পয়সার কথা আমি ভাবিনি। আপনাকে যে কি করে কৃতজ্ঞতা জানাবো। সতীনাথ বললেন, না, এ টাকা তো আপনার প্রাপ্য। ধন্যবাদ জানাবার মতো কোনো ব্যাপার নয়। এ চেকটা আপনি কি করবেন? ভাঙাবেন তো? বামাপদবাবু জবাব দিলেন, হ্যাঁ, ভাঙাবো। এ টাকাটা আমি টুনিকে দেব। টুনিকে? রাজাবাবু জানতে চাইলেন। টুনি আমার নাতনি, আমার একটি ছেলে আর তার মেয়ে, 12 বছর বয়স, ভালো নাম পারমিতা। নাতনির কথা বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠল ভদ্রলোকের চোখ। সতীনাথ এরপর বললেন, তাহলে আজকের মতো আমাদের এখানেই কাজ শেষ। আগামীকাল সন্ধ্যে 6টায় ঠিক এখানে চলে আসবেন। চলুন, যাবার পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব। বামাপদবাবু বললেন, আচ্ছা, রোববার আপনাদের অনুষ্ঠানটা সম্প্রচারিত হবে তো? সতীনাথ বললেন, হ্যাঁ, রোববার ঠিক বেলা 12টাতে। চ্যানেল থেকে আজই আমাকে ফোন করেছিল। বামাপদবাবু বেশ উৎসাহিত হয়ে বললেন, তাহলে টুনিকে খবর পাঠাই। সতীনাথ বললেন, আপনার নাতনি কোথায় থাকে? বামাপদবাবু এবার একটু ইতস্তত হয়ে বললেন, এই কলকাতাতেই থাকে। আসলে সে একটা বড় স্কুলে পড়ে। আমার বাড়ি থেকে তার স্কুলটা বেশ একটু দূরে হয়, তাই। স্টুডিও থেকে বেরিয়ে বামাপদবাবুকে তার সুবিধা মতো বড় রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিলেন সতীনাথ।
পরদিন ঠিক সন্ধ্যা 6টায় সতীনাথ মিউজিক কম্পোজার রাজাবাবু স্টুডিওর সামনে হাজির হলেন। সদর দরজায় বামাপদবাবু নেই, তিনি নিশ্চয় চলে আসবেন। স্টুডিওতে ঢুকতেই হঠাৎই যেন বামাপদবাবুর দেওয়া সেই বুনো ফুলের গন্ধ এসে লাগলো সতীনাথের নাকে। তবে কোথাও কোনো ফুল নেই। যন্ত্রপাতি ঠিক করতে লাগলেন রাজাবাবু। এক সময় 6:30 বাজল। ফাইনাল রেকর্ডিংয়ের জন্য প্রস্তুতি শেষ। সতীনাথ ঘড়ি দেখে বললেন, ভদ্রলোক নিশ্চয়ই জ্যামে ট্যামে আটকে পড়েছেন। নিজের স্ক্রিপ্টটাতে চোখ বোলাতে শুরু করলেন সতীনাথ। ঘড়ির কাঁটা ঘুরতে লাগলো। এক সময় রাজাবাবু বললেন, 7টা তো বেজে গেল দাদা, ভদ্রলোক তো এখনো এলেন না। সতীনাথ এবার বেশ চিন্তন্বিত হয়ে বললেন, হ্যাঁ তাই তো, ভদ্রলোককে তো অবিবেচক বলে মনে হয় না। তাছাড়া আমার চেয়ে ওনার আগ্রহ উৎসাহ অনেক বেশি। আমি তো ভেবেছিলাম আমাদের আগেই উনি চলে আসবেন। ভদ্রলোকের কোনো ফোন নাম্বারও নেই যে ওনাকে ফোনে ধরবো। আর একটু অপেক্ষা করে দেখি। বরং একটা কাজ করা যাক, আমি স্ক্রিপ্টটা একবার পড়ি, তুমি একটা ট্রায়াল করো, ভয়েসটা কেমন আসছে দেখি। স্ক্রিপ্টটা পাঠ করতে শুরু করলেন সতীনাথ। রেকর্ডিং শুরু হলো। দেখতে দেখতে সময় এগিয়ে চলল। তার পাঠ যখন শেষ হলো তখন প্রায় 8টা বাজে, কিন্তু বামাপদবাবু হাজির হলেন না। সতীনাথ বেশ হতাশ হয়ে স্ক্রিপ্টটা ভাঁজ করে রেখে বললেন, না, ভদ্রলোক মনে হচ্ছে আজ আর আসবেন না। রাজাবাবু বললেন, কি হয় বলুন তো, কি করবেন এখন? সতীনাথ বললেন, বৃদ্ধ মানুষ, আমার মনে হয় তিনি হয়তো অসুখে পড়ে গেছেন। না হলে অত যার উৎসাহ, যিনি এ ব্যাপারটার জন্য এত ছোটাছুটি করলেন, তিনি ফাইনাল রেকর্ডিংয়ের দিন এলেনই না। ওনার বাড়ির সঠিক ঠিকানাটাও আমার জানা হয়নি। মুশকিল হলো কাল সকাল 10টার সময় চ্যানেলের লোক বাড়িতে আসবে সিঁড়িটা নিতে। হাতে কিছুটা সময় থাকলে অন্য কিছু ভাবা যেত। রাজাবাবু বললেন, একটা কাজ করতে পারেন, আপনি মিহির মজুমদারের সাথে কথা বলুন। ওনার সাথে তো আপনার খুব ভালো সম্পর্ক। উনি রেডিওর সিনিয়র আর্টিস্ট। স্ক্রিপ্ট একবার চোখ বুলিয়েই মিহিরদা রেকর্ডিংটা নামিয়ে দিতে পারবেন। যদি কাল ভোরে উনি স্টুডিওতে চলে আসতে পারেন, তবে সকাল 10টার মধ্যে রেকর্ডিংয়ের সিডিটা রেডি হয়ে যাবে। সতীনাথ বললেন, সাজেশনটা মন্দ নয়, দেখি ওনাকে বলে রাজি করানো যায় কিনা। কিন্তু তার আগে প্রসাদবাবুকে একবার ফোন করে দেখি। আর যদি বামাপদবাবুর কোনো খোঁজ দিতে পারেন, সেই তো আমার কাছে তাকে পাঠিয়েছিলেন। সতীনাথ এরপর তার মোবাইল থেকে ফোন করলেন প্রসাদবাবুকে, কিন্তু তার মোবাইলের সুইচ অফ। সতীনাথের গাড়ি যখন স্টুডিও ছেড়ে বেরোলেন তখন রাত প্রায় 9টা। বাইরে তখন শীতের কুয়াশা নামতে শুরু করেছে। বড় রাস্তার এক পাশে জনশূন্য মাঠ, অন্যদিকের জলাভূমি ঢেকে গেছে ঘন কুয়াশার আড়ালে। রাস্তার কিছুটা তফাতে তফাতে দাঁড়িয়ে থাকা ভেপার ল্যাম্পগুলো খয়াটে হলদেটে আলো ছড়াচ্ছে। চিন্তাক্লিষ্ট সতীনাথ ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলেন। ফাঁকা রাস্তা, অন্য কোনো গাড়ি ঘোড়াও নেই। কিছুটা এগোবার পরই সতীনাথ গাড়ির হেডলাইটের আলোতে দেখলেন সামনে জলার দিক থেকে কুয়াশার চাদর ভেদ করে রাস্তার ঠিক মাঝখানে এসে দাঁড়ালো অস্পষ্ট এক ছায়া মূর্তি। সতীনাথের গাড়ি লক্ষ্য করেই যেন সে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে দুহাত তুলল। কয়েক মুহূর্তর মধ্যেই লোকটার কাছাকাছি চলে এলো সতীনাথের গাড়ি। আরে, এই যে বামাপদবাবু! গাড়ি থামিয়ে দিলেন সতীনাথ। গাড়ির জানলার কাছে এগিয়ে এলেন ভদ্রলোক। সতীনাথ তাকে জিজ্ঞেস করলেন, আরে বামাপদবাবু, কি ব্যাপার? আমরা সন্ধ্যা 6টা থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি এলেন না, কি হয়েছে ব্যাপারটা? বামাপদবাবু জবাব দিলেন, আমি আসিনি, আবার এসেও ছিলাম বলতে পারেন। সতীনাথ বললেন, এত পরে এসে তো কোনো লাভ হলো না, স্টুডিও তো আমাদের জন্য সারা রাত খোলা থাকবে না। আপনি আমাকে কি বিপদে ফেললেন বলুন তো। কাল সকালে চ্যানেলের লোক আসবে সিডিটা নিতে।
এমন হবে জানলে আমি আপনাকে এই কাজের সুযোগ দিতামই না। আমাকেও তো প্রডিউসারের কাছে কৈফিয়ত দিতে হবে। এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়, প্রফেশনের ব্যাপার। বেশ একটু ক্ষোভের সাথে বললেন সতীনাথ। বামাপদবাবু এবার বললেন, সত্যি আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। কত দরজায় দরজায় ঘুরেছি রেডিওতে একটা চান্স পাওয়ার জন্য, কেউ দেয়নি, আপনি দিলেন। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না যে কেন আমি এত বছর পর আবার রেডিওতে অভিনয় করার জন্য ছুটছি? কারণটা এবার আপনাকে বলি। সে ওই টুনির জন্য। টুনি নাম করা স্কুলে পড়ে। তার সহপাঠীদের দাদু ঠাকুমা, আত্মীয় স্বজনরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, গায়ক, অভিনেতা, বড় বড় সব মানুষ। টুনি অনেকদিন আমাদের বাড়ি আসেনি। আসবে কি করে? আমি তো নাম গোত্রহীন মানুষ। বন্ধুরা তাকে আমার পরিচয় জিজ্ঞেস করলে সে কি উত্তর দেবে? সে আমাকে বলেছিল আমি যদি বড় কিছু করতে পারি তবে সে তার জন্য অন্যদের কাছে পরিচয় দিতে পারবে, তখন সে আসবে। বলা বাহুল্য, কথাগুলো আসলে টুনির নয়, তাকে দিয়ে বলানো হয়েছে। আসলে এই কথাগুলো হলো অভিভাবক অভিভাবিকার। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বামাপদবাবু এবার বললেন, আসবে, এবার সে আসবে। ফিরে গিয়ে সে সবাইকে বলতে পারবে তার গ্র্যান্ডপা একজন রেডিও আর্টিস্ট, এফএমে তার গলা শোনা যায়। এই বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তিনি। ব্যাপারটা অনুধাবন করে সতীনাথ বললেন, সবই বুঝলাম, কিন্তু রেকর্ডিং তো হলো না, সে শুনবে কি করে? তবে শেষ একটা উপায় আছে। কাল ভোরে যদি রেকর্ডিংটা করা যায়, আপনি গাড়িতে উঠে আসুন। আপনি না হয় আজ আমার বাড়িতে গিয়ে রাত কাটাবেন। কাল ভোরে আমরা একসাথে স্টুডিওতে আসব। আসুন, উঠে পড়ুন। বামাপদবাবু এবার তাকালেন সতীনাথের দিকে। তিনি বললেন, তা সম্ভব নয়, তবে আপনার কোনো অসুবিধে হবে না। সতীনাথ তার কথা শুনে এবার স্পষ্টতই ক্ষোভ প্রকাশ করে বললেন, অসুবিধা হবে না মানে কি? আপনার জন্য প্রোডাকশন তো আটকে গেল। বামাপদবাবু ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসি ফুটিয়ে বললেন, কাজ আটকে থাকবে না, নিশ্চয়ই হয়ে যাবে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আচ্ছা চলি তাহলে, নমস্কার। এই বলে সতীনাথকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনি রাস্তা ছেড়ে হাঁটতে শুরু করলেন জলার দিকে। সতীনাথ হাঁক দিলেন, ও বামাপদবাবু, কোথায় যাচ্ছেন? শুনুন শুনুন। কিন্তু বামাপদবাবু আর ফিরলেন না। জলার কুয়াশার মধ্যে হারিয়ে গেলেন তিনি। সতীনাথ আক্ষেপের স্বরে বললেন, সম্ভবত বৃদ্ধ বয়সে ভদ্রলোকের মাথায় কোনো সমস্যা হয়েছে, ওনাকে দিয়ে আর কাজ হলো না। বিকল্প উপায় ভাবতে হবে। অ্যাক্সেলেটারে চাপ দিয়ে ফেরার পথ ধরলেন তিনি। সারা রাত বেশ উদ্বেগের সঙ্গে কাটালেন সতীনাথ। তবে আসার কথা মিহিরদাকে শেষ পর্যন্ত রাজি করানো গেছে। যদিও শরীরটা খারাপ যাচ্ছে বলে তিনি প্রথমে পাশ কাটাবার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সতীনাথের অনুরোধ ফেলতে পারেননি। কথা হয়েছে সকাল 8টায় তিনি স্টুডিওতে পৌঁছে যাবেন। 1 ঘন্টার কাজ, 10টার মধ্যে রেকর্ডিংয়ের সিডি রেডি হয়ে যাবে। সতীনাথ আর রাজাবাবু অবশ্য সকাল 7টাতেই স্টুডিওতে পৌঁছে যাবেন প্রস্তুতি নেওয়ার জন্য। স্টুডিওতে জানিয়েও দেওয়া হয়েছে সে কথা। পরিকল্পনা মতো ভোরবেলা রাজাবাবুকে নিয়ে সকাল 7টায় পৌঁছে গেলেন সতীনাথ। স্টুডিওতে ঢুকে সতীনাথ রাজাবাবুকে বললেন, মিহিরদার আসতে তো একটু দেরি আছে, একটা কাজ করো, গতকালে আমার রেকর্ডিংটা বাজাও, দেখি আরেকবার কোথাও কোনো ত্রুটি বিচ্যুটি আছে নাকি আমার। বামাপদবাবুর ব্যাপারটা মন থেকে সরিয়ে দিয়েছেন সতীনাথ। মিহিরদাকে দিয়ে নতুনভাবে করা হবে বামাপদবাবুর অংশটা। আগের দিনের রেকর্ডিংয়ের সিডিটা চালু করলেন রাজাবাবু। পল্লী গ্রামে রাতের বেলায় কথোপকথন ইন্দ্রনাথ আর শ্রীকান্তর। তাই ডায়লগ শুরুর আগে আবহ সঙ্গীত রাতের পরিবেশ ফুটিয়ে তোলার জন্য ঝিঝি পোকার ডাক। তারপর ইন্দ্রনাথ রূপী সতীনাথের গলা, তুই বুঝি এ বাড়িতে থাকিস শ্রীকান্ত?
কিন্তু এই প্রশ্নের পরই সতীনাথ আর রাজাবাবুকে চমকে দিয়ে শ্রীকান্ত ওরফে বামাপদবাবুর গলা শোনা গেল। হ্যাঁ, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? কি হলো ব্যাপারটা? শুরু হলো সতীনাথ আর বামাপদবাবুর কথোপকথন। বিস্মিত সতীনাথ রাজাবাবুকে জিজ্ঞেস করলেন, মিউজিক ট্র্যাকের উপর আমার আর বামাপদবাবুর রিহার্সেল সেদিন তুই রেকর্ডিং করেছিলি নাকি? রাজাবাবু বিস্মিতভাবে বললেন, না তো, আমি তো করিনি। নাটক এগিয়ে চলল। সতীনাথ আর রাজাবাবু বিস্মিতভাবে শুনে যেতে লাগলো বামাপদবাবুর কণ্ঠস্বর, যেন ফাইনাল রেকর্ডিং শুনছেন তারা। নাটক একসময় শেষ হলো। শেষ চমকটা তখনও বাকি ছিল। কয়েক মুহূর্ত নিস্তব্ধতার পর আবার শোনা গেল বামাপদবাবুর গলা। আজকের নাটকের কুশীলব ইন্দ্রনাথ, সতীনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত বামাপদ মজুমদার, আবহ সঙ্গীত রাজা দাশগুপ্ত। এই কথাগুলো সেদিন রিহার্সেল শেষে কখনোই বলেননি বামাপদবাবু। পরিচিতির কাজটা করেন সতীনাথই ফাইনাল রেকর্ডিংয়ের শেষে। রেকর্ডিংয়ের সিঁড়ির শব্দ শেষ হয়ে যাওয়ার পর নির্বাক হয়ে বসে রইলেন দুজন। আর এরপরই হঠাৎ সতীনাথের নাকে এসে লাগলো সেই বুনো ফুলের গন্ধ। সতীনাথ বলে উঠলেন, এমন হয়নি তো যে বামাপদবাবু কাল রাতে এখানে এসেছিলেন, তারপর ওনার ফাঁকা জায়গাতে কথাগুলো বসিয়ে রেখে গেছেন? না হলে এটা কি করে সম্ভব? রাজাবাবু বললেন, ব্যাপারটা কঠিন হলেও অসম্ভব নয়, একবার এখানকার লোকজনকে জিজ্ঞেস করে দেখা যাক। রেকর্ডিং রুমের বাইরে টুল নিয়ে একজন বসেছিল। তাকে বলতেই সে কিছুক্ষণের মধ্যে সঙ্গে করে আনলেন গেটকিপারকে। লোকটা নাইট গার্ডের কাজ করে। সতীনাথ তাকে জিজ্ঞেস করলেন, কাল আমরা চলে যাওয়ার পর এই রেকর্ডিং রুম বা স্টুডিওতে কেউ এসেছিল? লোকটা জবাব দিল, না সাহেব, তবে তবে কি? সে বলল, কাল রাতে আমি পাহারা দিতে একবার এদিকে এসেছিলাম। বাইরে যেতে হঠাৎ একবার মনে হয়েছিল এই কাঁচের ঘরে ওই টেবিলটার সামনে কে যেন বসে আছে। আমি সঙ্গে সঙ্গে টর্চের আলো ফেললাম, কেউ কোথাও নেই। আসলে একটানা 4-5 দিন রাতের ডিউটি দিচ্ছি তো, না ঘুমিয়ে চোখে ধাঁধা লেগে যাচ্ছে। সতীনাথ এগিয়ে গেলেন লোকটার দেখানো টেবিলের দিকে। ওই চেয়ার টেবিলে বসেই 2 দিন আগে স্ক্রিপ্ট পড়েছিলেন বামাপদবাবু। ঠিক এই সময় ভাইব্রেটিং মুডে রাখা সতীনাথের পাঞ্জাবির পকেটে মোবাইল ফোনটা কেঁপে উঠল। কল রিসিভ করতেই উপাস থেকে শোনা গেল প্রসাদ বাবুর গলা। সতীনাথ, খবরটা শুনেছেন? বামাপদবাবু বলে যে ভদ্রলোক আপনার কাছে পাঠিয়েছিলাম, পরশু রাতে তিনি মারা গেছেন। খবরটা পেয়ে কাল সকালে তার বাড়ি গেছিলাম। ফাইনাল রেকর্ডিংয়ের ব্যাপারটা নিয়ে খুব উত্তেজিত ছিলেন তিনি, কিন্তু এ বয়সে উত্তেজনার চাপ নিতে পারেননি। রাতে বাড়ি ফিরে স্ক্রিপ্ট পড়তে পড়তেই হার্ট ফেলিওর হয়েছে, তারপর সব শেষ। প্রসাদবাবু এরপর কি বললেন তা আর কানে গেল না সতীনাথের। তার মোবাইল ধরা হাতটা ধীরে ধীরে নিচের দিকে নেমে এলো। ঠিক সেই সময় সতীনাথের নাকে এসে লাগলো সেই বুনো ফুলের মিষ্টি গন্ধটা। ক্রমশ তীব্র হয়ে উঠেছে গন্ধটা। আর এরপরই তার চোখ গেল কিছুটা তফাতে একটা টেবিলের উপর। সেখানে বসে 2 দিন আগে স্ক্রিপ্ট পড়েছিলেন বামাপদবাবু। তার টেবিলের উপর ছড়িয়ে আছে এক মুঠো টাটকা সেই বনফুল। 2 দিন পরও কি বনফুলটা এত টাটকা থাকে? এ ব্যাপারটা ঠিক জানা নেই সতীনাথের। শেষ হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা আজকের গল্প রেডিও আর্টিস্ট। আশা করছি আপনাদের সকলেরই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন এই ধরনের গল্প আরও পেতে। আর যদি আমাদের বাকি গল্পগুলো শুনতে মন হয় তাহলে আমাদের চ্যানেলে গিয়ে বা স্ক্রিনেতে 2টি ভালো গল্প আমি আপনাদের সাজেস্ট করছি, সেগুলো না দেখে থাকলে ট্যাপ করে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন।